আসসালামু আলাইকুম। রসায়ন পরিবারের পক্ষ থেকে সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকছে বাণিজ্যিকভাবে শিল্প কারখানায় কিভাবে টলুইন থেকে বেনজিন প্রস্তুত করা হয়, তার রাসায়নিক সমীকরণ ও তার বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ। প্রাণপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি তাহলে শুরু করা যাক এই বিক্রিয়ার সমীকরণটি লেখার মধ্য দিয়ে এবং এই বিক্রিয়ার যে রিয়াকশন কন্ডিশনস রয়েছে সেগুলো লিখে আমরা শুরু করি আজকের ভিডিওটি। অর্থাৎ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিক্রিয়ার শুরুতেই আমরা নিলাম টলুইন নিলাম। এটা হচ্ছে টলুইনের স্ট্রাকচার। টলুইনের সাথে কিন্তু রয়েছে বেনজিন রিং এবং তার সাথে রয়েছে একটি মিথাইল গ্রুপ যুক্ত রয়েছে। আমরা আমরা জানি যে বেনজিনের মধ্যে কিন্তু একটি রেজোন্যান্স সিস্টেম রয়েছে, যে সিস্টেমটি আমরা আগের বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি। আজকে সে বিষয়ে খুব একটি আমরা আলোচনা করব না, কিন্তু হচ্ছে যে এই রেজোন্যান্সের কারণে এখানে রয়েছে ইন্ডাকটিভ ইফেক্ট এবং এই রেজোন্যান্সের কারণে কিন্তু এখানে মিথাইল গ্রুপটি কিন্তু অর্থপ্যারা নির্দেশক হিসেবে কাজ করে। এবং যেহেতু মিথাইল গ্রুপ যুক্ত রয়েছে একটি রেজোন্যান্স সিস্টেমের কারণে, এই কারণে হচ্ছে মিথাইলের যে কার্বন পরমাণু রয়েছে, অর্থাৎ মিথাইল গ্রুপের যে কার্বন পরমাণুটি রয়েছে এটাই হচ্ছে, এবং হচ্ছে এখানে কার্বন বেনজিনের যে কার্বন যে বেনজিনের যে কার্বন বেনজিনের আমরা দেখতে পাচ্ছি বেনজিনের যে কার্বন পরমাণুটি রয়েছে সেই কার্বন পরমাণুটি এবং হচ্ছে মিথাইল গ্রুপের যে কার্বন পরমাণুটি এর মধ্যে একটি কিন্তু বন্ধন কার্বন কার্বন হচ্ছে একটি সিঙ্গেল বন্ড রয়েছে, একটি সিঙ্গেল বন্ড কিন্তু রয়েছে। এই দুইটা হচ্ছে কার্বনের মধ্যে কিন্তু একটি সিঙ্গেল বন্ড রয়েছে এবং মিথাইলের যে একটি নেগেটিভ ইফেক্টের মাধ্যমে কিন্তু তার মিথাইলের ইলেকট্রন কিন্তু বেনজিন এর হচ্ছে রেজোন্যান্স সিস্টেমে বা পাই ইলেকট্রন সিস্টেমের মধ্যে ঠেলে দেয়, যার কারণে কিন্তু এই যে বন্ধনটি রয়েছে অর্থাৎ এই বন্ধনটি অর্থাৎ হচ্ছে যে এই যে বন্ধনটি রয়েছে এই বন্ধনটি এবং হচ্ছে এটি এবং এই কার্বনের মধ্যবর্তী যে বন্ধনটি রয়েছে এটি কিন্তু খুবই শক্তিশালী এবং এর হচ্ছে 431 কিলোজুল 31 কিলোজুল পার মোল হচ্ছে বন্ড এনার্জি, খুবই শক্তিশালী। জাস্ট শুধু হচ্ছে রেজোন্যান্স সিস্টেমে এর সাথে যুক্ত হওয়ার কারণে এই বন্ধনটি কিন্তু খুবই শক্তিশালী। তো আমরা হচ্ছে দেখলাম এই হচ্ছে টরয়েডের মোটামুটি একটি স্ট্রাকচার। আপনারা দেখতে পাচ্ছেন যে টরয়েডের সাথে আমরা আরো পেয়েছি একটি হাইড্রোজেন গ্যাস। এই হাইড্রোজেন গ্যাসের সাথে হচ্ছে এই টরয়েডের বিক্রিয়ায় তৈরি হবে বেনজিন। তাহলে কি কি শর্ত রয়েছে যে শর্ত পালন করলে হচ্ছে বাণিজ্যিকভাবে প্রফিটেবল একটি বেনজিন তৈরি করা যায়, আমরা সেই কন্ডিশনগুলো লিখি। এখানে কন্ডিশন রয়েছে 600 ডিগ্রি সেলসিয়াস অপটিমাম টেম্পারেচার। অপটিমাম টেম্পারেচার হলো এখানে 600 ডিগ্রি সেলসিয়াস। আমরা যেটা আলোচনা করলাম যে মিথাইল গ্রুপের যে কার্বনটি রয়েছে সেই কার্বনটি কিন্তু বেনজিন রিং এর সাথে অর্থাৎ বেনজিন রিং এর পাই সিস্টেমের সাথে বা রেজোন্যান্স সিস্টেমের সাথে কিন্তু সে অ্যাটাচড রয়েছে, যার কারণে বন্ধন এনার্জি বা বন্ড এনার্জি 431 কিলো, যেটা কিন্তু খুবই উচ্চ শক্তির। এবং হচ্ছে প্রয়োজন হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে আমরা প্লাটিনাম চূর্ণ এবং ক্যাটালিস্ট সহায়ক হিসেবে আমরা হচ্ছে অ্যালুমিনা ব্যবহার করব এবং উচ্চ চাপেরও প্রয়োজন হবে, উচ্চ চাপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি রিঅ্যাকশন যে কন্ডিশন সেই কন্ডিশন কিন্তু আমরা ক্যাটালিস্ট হিসেবে প্লাটিনাম চূর্ণ ব্যবহার করেছি এবং ক্যাটালিস্টকে সহযোগিতা করার জন্য এবং তার ফাংশনটাকে আরো বেশি সক্রিয় করার জন্য বা আর তার ফাংশন রেটটাকে বৃদ্ধি করার জন্য কিন্তু আমরা ক্যাটালিস্ট সহায়ক হিসেবে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড বা অ্যালুমিনা ব্যবহার করে থাকি। এবং
সেই সাথে হচ্ছে উচ্চ চাপ এবং হচ্ছে উচ্চ টেম্পারেচারে এই মাধ্যমে এই বিক্রিয়াটি কিন্তু ঘটানো হয়ে থাকে। এবং তারপরেও কিন্তু কমার্শিয়ালি বা প্রফিটেবলি কিন্তু এটা কিন্তু এই বিক্রিয়ায় কিন্তু বেনজিন তৈরি হয়। আমরা এবার দেখি যে আসলে কি কি প্রোডাক্ট তৈরি হচ্ছে। এখানে একটি প্রোডাক্ট হবে হচ্ছে বেনজিন। বেনজিন তৈরি হবে, বেনজিন তৈরি হবে, তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটাই হচ্ছে এক্সপেক্টেড বা প্রত্যাশিত যে প্রোডাক্টটি রয়েছে সেটি কিন্তু বেনজিন। আমরা বেনজিন তৈরি করব এবং হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে এর সাথে তৈরি হবে আরেকটি মিথেন অণু, হচ্ছে একটি মিথেন অণু তৈরি হবে। এখন প্রশ্ন এই এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এই রাসায়নিক, এটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সমীকরণ এবং শিল্প কারখানায় এটি কিন্তু এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু হচ্ছে বেনজিন তৈরি করা হয়ে থাকে। আপনারা জানেন যে এই বেনজিন কিন্তু বিভিন্ন ল্যাবরেটরিতে, ইউনিভার্সিটি, বিভিন্ন গবেষণা হচ্ছে সরকারি গবেষণা বা বিভিন্ন জায়গায় এটা সলভেন্ট হিসেবে সাধারণত বেনজিনের ব্যাপক চাহিদা রয়েছে। এটা কিন্তু কমার্শিয়ালি প্রোডাকশন করতে হয় এবং এটা বিশেষ করে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে কিন্তু এই টলুইনটা এনে হচ্ছে যে এইভাবে বেনজিন তৈরি করা হয়ে থাকে। হচ্ছে এরপরে আমরা দেখব যে এখানে কি কি প্রশ্ন রয়েছে। এখানে এই বিক্রিয়ায় আসলে এখানে আমাদের জানার কি কি বিষয় রয়েছে। একটি প্রশ্ন খুবই পরিধানযোগ্য, সেটি হচ্ছে যে এই বিক্রিয়ায় এত বেশি টেম্পারেচারের প্রয়োজন কেন? এত বেশি টেম্পারেচারের প্রয়োজন কারণ কারণ এই যে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানো কিন্তু অনেক কস্টেবল একটি ব্যাপার। এটা কিন্তু কস্ট কিন্তু হাই হয়ে যাবে। তারপরে হচ্ছে এটা কিন্তু প্রয়োজন, কিন্তু কেন প্রয়োজনীয়তা রয়েছে কেন সেটি আমরা ব্যাখ্যা করব। আমরা আলোচনা করেছি যে অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে যে টলুইনের যে কার্বন বেনজিনের যে স্ট্রাকচার রয়েছে, কঙ্গাল স্ট্রাকচার, সেটা হচ্ছে এরকম। এর সাথে রয়েছে হচ্ছে হাইড্রোজেন। এই যে যে হচ্ছে এটা আমরা যদি 1 নাম্বার দেই, এটা হচ্ছে 2 নাম্বার, অর্থাৎ এই 1 এবং এই 2 নাম্বার কার্বনের মধ্যে যে বন্ধনটি, যে সিঙ্গেল বন্ডটি রয়েছে, সেই সিঙ্গেল বন্ডে কিন্তু বন্ড এনার্জি আমরা লিখেছি যে 431 কিলো জুল পার মোল। এবং এটা হচ্ছে কারণ হচ্ছে এই যে পাই, তিনটা পাই ইলেকট্রন রয়েছে, একটা দুইটা এই তিনটা পাই ইলেকট্রন রয়েছে। এটা হচ্ছে একটা পাই ইলেকট্রন সিস্টেম এবং এখানে কিন্তু রেজোন্যান্স হয়, অর্থাৎ ইলেকট্রন কিন্তু চারপাশে সার্কুলার ওয়েতে ঘুরে বেড়ায়। এবং সেই সার্কুলার সিস্টেমে যখন হচ্ছে এই কার্বন এবং এই কার্বনের মধ্যবর্তী যে ইলেকট্রন এটার মধ্যে প্রবেশ করে, তখন কিন্তু হচ্ছে এই কার্বন এবং এই কার্বনের স্টেবিলিটি যত বেশি, সার্কুলেশন যত বেশি, রেজোন্যান্স আর তার স্টেবিলিটি তত বেশি। অর্থাৎ এই বন্ধনটা কিন্তু তখন শক্তিশালী একটি বন্ধন হয়ে যায় এবং যার বন্ধন এনার্জি বা বন্ড এনার্জি হয়ে থাকে 431 কিলো জুল পার মোল। এই বন্ধনকে ভাঙার জন্য, এই বন্ধনকে ভাঙার জন্য হচ্ছে আমাদের প্রয়োজন হয় উচ্চ তাপমাত্রা। উচ্চ তাপমাত্রা হলে কি হয়? অতি উচ্চ তাপমাত্রা হয়। উচ্চ তাপমাত্রা এখানে উচ্চ তাপমাত্রা এই বন্ধনটি ভাঙার জন্য মূলত হচ্ছে এই বন্ধনটি ভাঙার জন্য হচ্ছে আমাদের 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। এই উচ্চ তাপমাত্রায় হচ্ছে যে এই কার্বন এবং এই কার্বনের মধ্যবর্তী যে বন্ধন রয়েছে সেই বন্ধনটি কিন্তু ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পরে যে বেনজিন রিংটা আছে, রিং এর সাথে হচ্ছে একটা হাইড্রোজেন বেনজিন রিং এর সাথে যুক্ত হয়, আর একটা হচ্ছে মিথাইল এর সাথে যুক্ত, মিথাইল গ্রুপের সাথে যুক্ত হয়ে মিথেন তৈরি হয় এবং বেনজিন তৈরি হয়ে যায়। এই মূলত এই কারণে হচ্ছে এত উচ্চ টেম্পারেচারের প্রয়োজন হয়ে থাকে। এটা আমরা বুঝতে পারলাম যে মূলত হচ্ছে এই কার্বনটাই বেনজিনের পাই সিস্টেমের সাথে রেজোন্যান্সে পার্টিসিপেট করে। বেনজিনের পাই সিস্টেমের রেজোন্যান্স রেজোন্যান্স সিস্টেমে পার্টিসিপেট করার ফলে কিন্তু অতি উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়, তা নাহলে কিন্তু এই বন্ধনটা ভাঙা অতটা সহজ হয় না। এবার হচ্ছে আসি যে যে প্লাটিনাম চূর্ণ কেন ব্যবহার করা ক্যাটালিস্ট হিসেবে, বা হচ্ছে যে ক্যাটালিস্ট সহায়ক হিসেবে অ্যালুমিনা ব্যবহার করা হয় কেন, এটি বোঝার জন্য আমাদের হচ্ছে যে বুঝতে হবে যে হচ্ছে হানিকম্ব যে স্ট্রাকচার রয়েছে সেটি কিন্তু আমাদের বুঝতে হবে। প্রথমত এটার জন্য এটি সিরামিক বল নেওয়া হয়। এটা কেন আমরা ক্যাটালিস্ট ইয়াতে আমরা জানি যে হচ্ছে প্লাটিনাম হচ্ছে খুব ভ্যালুয়েবল, এর দাম কিন্তু অনেক বেশি, তাই
যদি আমরা পুরো হচ্ছে রিঅ্যাকশন সিস্টেমে, প্লাটিনাম কিন্তু হচ্ছে খুবই ভ্যালুয়েবল একটি মেটাল। ভ্যালুয়েবল একটি মেটাল হওয়ার কারণে এটা যদি আমরা পুরো রিঅ্যাক্টিং সিস্টেমে যদি আমরা শুধু প্লাটিনাম চূর্ণই ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা যেটুকু বেনজিন উৎপাদন করব এবং সেটাতে কিন্তু অনেক খরচা কিন্তু 3 গুণ 4 গুণের মতো বেশি খরচা পড়ে যাবে, যার ফলে আমরা কিন্তু পুরোটা প্লাটিনাম ব্যবহার করব না। আমরা কি করব হচ্ছে একটি সিরামিক বল ব্যবহার করব। এটি সিরামিক হচ্ছে ব্লক ব্যবহার করবে। এটা হচ্ছে যারা সিরামিক ব্লক ব্যবহার করে, সিরামিক ব্লক ব্যবহার করে, সিরামিক ব্লকের মধ্যে টানেল থাকে, সেই টানেলের মধ্যে কিন্তু হচ্ছে যে এই হচ্ছে বেনজিন, টলুইন, এই গ্যাসগুলো টলুইন এবং হাইড্রোজেন গ্যাস হচ্ছে তার মধ্য দিয়ে পাস করানো হয়। এটি আমরা বোঝার জন্য একটি বাস্তব এবং সহজ উদাহরণ হচ্ছে যারা যে সিরামিক ব্রিক অথবা যারা অটো ব্রিক্স দেখেছেন, যে অটো ব্রিকে কিন্তু গায়ে কিন্তু প্যারালাল কিছু ছিদ্র থাকে, সেই ছিদ্র মতো কিন্তু হচ্ছে আমাদের কিছু সিরামিক ব্লক তৈরি করা হয় ইন্ডাস্ট্রিতে। সিরামিক ধরলাম এটা একটি হচ্ছে একটি সিরামিক ব্লক, এখানে হচ্ছে গায়ে হচ্ছে এরকমের ছিদ্র রয়েছে। এটা হচ্ছে আমরা অটো ব্রিক্সে এই ব্যাপারগুলি আমরা দেখতে পাই। অটো ব্রিক্স কিংবা সিরামিক ব্রিক্সে আমরা এটা দেখতে পাই। এটা হচ্ছে সিরামিক ব্লক। সিরামিক ব্লক থাকে হচ্ছে এভাবে এভাবে পোরাস থাকে বা হচ্ছে ছিদ্রযুক্ত, সিরামিক ব্লকটা ছিদ্রযুক্ত থাকে, বা এটাকে বলা হয় আবার হানিকম্ব স্ট্রাকচার। হানিকম্ব স্ট্রাকচার। স্ট্রাকচার বা হচ্ছে মৌচাকের মতো। এই স্ট্রাকচারটা অনেকটা হচ্ছে যারা অটো ব্রিক্স বা সিরামিক ব্রিক যারা দেখেনি, তারা হচ্ছে মৌচাক বা হচ্ছে হানিকম্ব স্ট্রাকচার যেটা, সেটা কিন্তু ম্যাক্সিমাম মানুষই দেখে, যে প্রত্যেকের জীবনের কোনো না কোনো এক সময় তারা কিন্তু মৌচাক দেখেছে, যে মৌচাকে কিন্তু ছোট ছোট ছিদ্র থাকে জালির মতো। আহ, এতে কি হয়, জালির মতো করা হয় যাতে হচ্ছে যে হচ্ছে ক্যাটালিস্টের সারফেসটা বেশি হয়, সারফেস এরিয়াটা বেশি হয়। যত বেশি ক্যাটালিস্ট সারফেস এরিয়া বেশি হবে, তত রিঅ্যাকশন রেট তত বেশি হবে এবং উৎপাদন বাড়বে। ফলে আমরা কি করি হচ্ছে শিল্প কারখানায় হচ্ছে এই একটা সিরামিক ব্লক নেওয়া হয়, সিরামিক ব্লকটা নেওয়া হয়। সিরামিক ব্লকের মধ্যে এই যে হচ্ছে যে অ্যালুমিনা হচ্ছে যে এই অ্যালুমিনা এটা হচ্ছে অ্যালুমিনা। এই অ্যালুমিনা এই অ্যালুমিনা কিন্তু হচ্ছে আমরা এই সিরামিক যে ব্লকগুলো রয়েছে, যে একটি প্যারালাল একটি টানেল রয়েছে, সেই টানেলের মধ্য থেকে এই যে প্যারালাল টানেলগুলো রয়েছে, এই টানেলের মধ্য থেকে কিন্তু গ্যাস পাস করতে পারবে। এবং যে অ্যালুমিনিয়াম যে আমরা এখানে ব্যবহার করি, অ্যালুমিনিয়াম হচ্ছে এখানে একটি সাপোর্ট হিসেবে, অর্থাৎ ক্যাটালিস্ট অর্থাৎ প্লাটিনাম যে আমরা চূর্ণ ব্যবহার করব সেটাকে সাপোর্ট হিসেবে, অর্থাৎ এর মধ্য দিয়ে যদি আমরা হচ্ছে হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে দিই, অ্যালুমিনিয়াম হচ্ছে যে কোটিং দিয়ে দেই, এর মধ্যে হচ্ছে অ্যালুমিনিয়াম কোটিং দেওয়া থাকে, এই ছিদ্রে হচ্ছে কোটিং দেওয়া থাকে। কোটিং দেওয়া থাকলো, একটা লেয়ার তৈরি করে দেওয়া হয়। এবার হচ্ছে এই লেয়ারের মধ্যে এই যে আমরা ফোটা ফোটা দিলাম, যে একটি লেয়ার দিলাম, এই লেয়ারটি হচ্ছে যে অ্যালুমিনিয়াম লেয়ার। বিভিন্ন ধরনের ধাতুর অক্সাইড থাকা সত্ত্বে আমরা অ্যালুমিনিয়াম লেয়ার দিলাম, কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম যে টেম্পারেচার, এটা মেল্টিং পয়েন্ট হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এমপি মেল্টিং পয়েন্ট।
হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস, যার ফলে আমরা 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি রিঅ্যাকশনটি ঘটিয়ে থাকি এবং অ্যালুমিনিয়াম যদি এখানে থাকে তার মেল্টিং পয়েন্ট কিন্তু হচ্ছে 200 ডিগ্রি 2000 ডিগ্রি সেলসিয়াস, ফলে কিন্তু গলবে না, রিঅ্যাকশনে কিন্তু সে অক্ষত অবস্থায় থাকবে, এটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে এবং হচ্ছে যে রিঅ্যাকশনটাকে প্রপারলি ঘটতে সহযোগিতা করে থাকবে। এবং মূলত হচ্ছে যে আমরা যখন এখন প্লাটিনাম চূর্ণটিকে কি করব হচ্ছে অ্যালুমিনিয়াম, এই যে আমরা একটা হচ্ছে যে লেয়ার তৈরি করে দিলাম এই যে পোরাস প্লাগগুলোতে বা ব্লকগুলোতে যে হচ্ছে অ্যালুমিনিয়াম যে একটি লেয়ার তৈরি করলাম, ওই লেয়ারের উপরে হচ্ছে আমরা এবার প্লাটিনাম চূর্ণকে আমরা ছিটিয়ে দেব। প্লাটিনাম চূর্ণকে ছিটিয়ে দিলেই হচ্ছে এখন আমার পুরো সিস্টেমটি ওকে হয়ে গেল, অ্যাক্টিভেট হয়ে গেল। পুরো প্লাটিনাম চূর্ণকে যখন আমরা এই লেয়ারের উপর দিয়ে হচ্ছে লেয়ারের উপরে যদি আমরা প্লাটিনাম চূর্ণকে ছিটিয়ে দেই, তাহলেই হচ্ছে যে এই যে ক্যাটালিস্ট সিস্টেম, পুরো ক্যাটালিস্ট সিস্টেমটা কিন্তু হচ্ছে অ্যাক্টিভেট হয়ে গেল এবং তার সারফেস এরিয়া কিন্তু অনেক বেশি হয়ে যাবে। স্বাভাবিক অবস্থায় যে সারফেস এরিয়া ছিল তার থেকে কিন্তু অনেক বেশি হয়ে যাবে। সারফেস এরিয়া বেশি হলে এখানে বেনজিনের উৎপাদন বৃদ্ধি পাবে, অর্থাৎ রিঅ্যাকশন রেট বৃদ্ধি পাবে। এই হচ্ছে বিষয়। তো প্লাটিনাম ব্যবহার কারণ আমরা বুঝতে পারছি যে প্লাটিনাম হচ্ছে এখানে এরা যে এনার্জি অফ অ্যাক্টিভেশন রয়েছে, যে এখানে পোটেনশিয়াল এনার্জি ব্যারিয়ারটা অনেক বেশি, যেটাকে ওভারকাম করার জন্য বা যেটাকে সেই এনার্জি অফ অ্যাক্টিভেশনটাকে কমানোর জন্য হচ্ছে আমরা ইয়াটা প্লাটিনাম চূর্ণটাকে ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করি, আর অ্যালুমিনিয়ামকে ক্যাটালিস্ট সহায়ক, অর্থাৎ এটাকে ধরে রাখার জন্য, এটাকে হচ্ছে রিঅ্যাকশন ভেসেলে ধরে রাখার জন্য বা হচ্ছে ক্যাটালিস্ট সিরামিক বলে ধরে রাখার জন্য আমরা অ্যালুমিনিয়াম ক্যাটালিস্ট সহায়ক হিসেবে ব্যবহার করে দিই। সে কিন্তু সহায়ক নট, কিন্তু কোনো বিক্রিয়া কিন্তু সে নিজেই ক্যাটালিস্টের ভূমিকা পালন করতে পারে এবং এই বিক্রিয়া হচ্ছে সে একজন ক্যাটালিস্ট সহায়ক হিসেবে কাজ করে এবং এটা ব্যবহারের সুবিধা হচ্ছে তার মেল্টিং পয়েন্ট কিন্তু অনেক বেশি, যার কারণে হচ্ছে উচ্চ তাপমাত্রায় রিঅ্যাকশন ঘটলেও তার কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং রিঅ্যাকশনটি কিন্তু খুব চমৎকারভাবে স্মুথলি রিঅ্যাকশন ঘটে থাকে এবং প্রোডাকশন বৃদ্ধি পায়। উৎপাদন যত বেশি হবে এবং ওই ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রফিট তত বেশি হবে। তো দেখা যাচ্ছে আমরা হচ্ছে যে আমরা ব্যবহার করলাম প্লাটিনাম চূর্ণ। এখন প্লাটিনাম চূর্ণ এর ভিতরে আবার রয়েছে একটি কেমিক্যাল ওয়ার্ল্ড রয়েছে, যে একটি মানে বলা যায় যে কেমিক্যাল কিংডম রয়েছে। কিভাবে এখানে কেমিক্যালি কিভাবে তারা কাজ করে সেই বিষয়টি কিন্তু রয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি প্লাটিনাম হচ্ছে একটি ধাতু, হচ্ছে যে ধাতু হওয়ার কারণে সে কিন্তু তার কিন্তু ফাঁকা ডি অরবিটাল রয়েছে, আমরা জানি ফাঁকা ডি অরবিটাল রয়েছে। তার আগে বোঝার জন্য বিষয়টি যে প্লাটিনাম আমরা কেন ব্যবহার করছি, যে ক্যাটালিস্ট এখানে কেন ব্যবহার করার প্রয়োজন, সেটা হচ্ছে যে ধরুন যে হচ্ছে যে একটি লোহা বা হচ্ছে একটি লোহার খণ্ড হচ্ছে এটাকে যদি আমরা এভাবে ভাঙার চেষ্টা করি, তাহলে কিন্তু হচ্ছে যে দুই হাত দিয়ে ভাঙার চেষ্টা করি, তাহলে কিন্তু ভাঙবে না, এটাকে ভাঙা কিন্তু কঠিন হয়ে যাবে। দুই হাত দিয়ে একটি লোহার দণ্ডকে ভাঙা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। কিন্তু এটাকে যদি আমরা একটি সাপোর্টের সাথে এক প্রান্ত যদি আমরা একটা সাপোর্টের সাথে দিয়ে দিই, অর্থাৎ এইভাবে যদি সাপোর্ট দিয়ে এবার যদি প্রেসার দেই, সেই আগে একই প্রেসার বা একই বলে যদি আমরা চাপ প্রয়োগ করি, তাহলে কিন্তু দেখা যাবে যে লোহার দণ্ডটা ভেঙে যাবে বা অন্য কোনো দণ্ড কিন্তু ভেঙে যাবে। অর্থাৎ সাপোর্ট থাকার কারণে কিন্তু এটা ভাঙা সহজ হয়ে গেছে, অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি কিন্তু কমে গেছে। এই এনার্জি অফ অ্যাক্টিভেশন ব্যারিয়ার, এটাকে কমানোর জন্যই হচ্ছে আমরা প্লাটিনামটাকে ব্যবহার করি। সে কি করে, সে হচ্ছে এখানে হচ্ছে যে একটি সাপোর্ট হিসেবে কাজ করে। কাকে ধরে রাখবে, সেটা হচ্ছে যে এই যে টলুইন, গ্যাসীয় অবস্থায় টলুইনকে এবং হাইড্রোজেনকে সে ধরে রাখবে। ধরলে কি হবে, তার মধ্যে যে এই যে কার্বন, মিথাইলের কার্বন এবং এখানের যে বেনজিনের যে কার্বন রয়েছে, তার মধ্যে যে 431 কিলোজুল পার মোল বন্ড এনার্জি রয়েছে, সেটি কিন্তু কমে যাবে, অর্থাৎ বন্ধনটা কিন্তু দুর্বল হয়ে যাবে। বন্ধনটা দুর্বল হয়ে গেলে প্রেসার দিলে বা টেম্পারেচার বাড়ালে তখন সেই বন্ধনটা ভেঙে তারা নতুন বন্ধন তৈরি করে বেনজিন এবং মিথেন গ্যাস তৈরি করতে পারবে। মূলত হচ্ছে এখানে ক্যাটালিস্ট প্লাটিনাম চূর্ণের ফাংশনটাই হচ্ছে এটা, যে হচ্ছে যে তার সারফেসে, তার পৃষ্ঠে হচ্ছে যে এই টলুইনকে আটকিয়ে ধরা এবং হাইড্রোজেনকে আটকিয়ে ধরা, যাতে হচ্ছে তাদের মধ্যে যে বিদ্যমান বন্ধন রয়েছে সেই বন্ধনগুলো দুর্বল হয়ে যায়। এই হচ্ছে যে ক্যাটালিস্ট প্লাটিনামের
ব্যবহার বা এর ফাংশনটা হচ্ছে এরকম, সে আসলে যে দুর্বল বন্ধনকে দুর্বল করার জন্য তাকে ব্যবহার করা হয়, বা একটা সাপোর্ট হিসেবে, যেমন হচ্ছে আমরা এখানে এই যে সাপোর্টটা দিলাম, যে এখানে এই যে হাত দিয়ে আমরা এখানে এটাকে ধরলাম, ধরে এখানে প্রেসার দিলাম, এই যে সাপোর্ট এটাকে ধরলো, এই যে হচ্ছে যে পেনটাকে আমার বাম হাত ধরলো, ধরে আমি ডান হাত দিয়ে প্রেসার দিলাম, তাহলে এই যে কিন্তু একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট রয়েছে, এই হাতটা হচ্ছে একটা সাপোর্ট। এই সাপোর্টটা দেওয়ার জন্যই মূলত হচ্ছে প্লাটিনাম চূর্ণ ব্যবহার করা হয়, যাতে সে এই টলোয়েডকে ধরে তার মধ্যে যে কার্বন এবং এই কার্বন বন্ধন রয়েছে, সেই বন্ধনটাকে এসে ঠাস করে ভেঙে ফেললে তারা খেবে নতুন যৌগ আবার তৈরি করতে পারবে। এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন রয়েছে সেটিকে কিন্তু তার পৃষ্ঠে এভাবে আটকিয়ে ধরে হচ্ছে একটি সাপোর্টে আটকিয়ে ধরে কিন্তু তাকে বন্ধন ভেঙে ফেলে এবং নতুন বন্ধন তারা তৈরি করতে সহযোগিতা করে। এই হচ্ছে প্লাটিনামের অ্যাক্টিভিটি। এখন একটি প্রশ্ন থেকে যায় কেমিক্যালি বা হচ্ছে রসায়নের দৃষ্টিকোণ থেকে একটি ব্যাখ্যা থেকে যায় বা প্রশ্ন থেকে যায় যে প্লাটিনাম আসলে এবার যে সাপোর্ট হিসেবে সে কিভাবে তার ফাংশন করে, যে সেটি সাপোর্ট হিসেবে কাজ করে। এটা ব্যাখ্যা দিতে গেলে হচ্ছে প্লাটিনামের যে ডি অরবিটাল রয়েছে, যে ডি অরবিটালে কিন্তু হচ্ছে যে ফাঁকা পাঁচটি ডি অরবিটাল রয়েছে। এই যে ডি অরবিটাল হচ্ছে 3 ডি অরবিটাল রয়েছে, এই ডি অরবিটাল কিন্তু ফাঁকা, এগুলোতে কি করবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস, সে হচ্ছে একটি দুর্বল বন্ধন তৈরি করবে। এই ডি অরবিটালে হচ্ছে টলোইন, সে একটা দুর্বল বন্ধন তৈরি করবে। এরকম প্রত্যেকটার সাথে এখন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, অর্থাৎ প্লাটিনামের ফাঁকা যে ডি অরবিটাল রয়েছে, সেই অরবিটালের ভিতরে কিন্তু এরা ইলেকট্রন ঠেলে দেবে, এদের বন্ধনে যে ইলেকট্রনগুলো রয়েছে, তার এই ফাঁকা ডি অরবিটাল রয়েছে মানে তার ইলেকট্রনের প্রতি একটি আকর্ষণ রয়েছে। এবং মানে এই যে সাপোর্ট সিস্টেমটা, প্লাটিনামের সাপোর্ট সিস্টেমটা কিভাবে ফাংশন করে সেটি বোঝার জন্য আমরা যারা হচ্ছে এই যে তার যে ফাঁকা ডি অরবিটাল রয়েছে, হচ্ছে সেই ডি অরবিটালের মধ্যে হচ্ছে এই গ্যাসগুলো হচ্ছে তাদের লেজটাকে ঢুকিয়ে দেবে, যার ফলে হচ্ছে যে এটা কিন্তু এটার সাথে আংটা লেগে গেল, ফলে কিন্তু হচ্ছে এটা কিন্তু এখন সাপোর্ট হয়ে গেল, এই যে এটা হচ্ছে এখন সাপোর্ট হয়ে গেল। যখন এটা হচ্ছে ফাঁকা ডি অরবিটাল, এটা ফাঁকা ডি অরবিটাল, এটা ফাঁকা ডি অরবিটাল, তখন হচ্ছে এই যে হাইড্রোজেন গ্যাস এটা ডি অরবিটালের মধ্যে প্রবেশ করলো, তাহলে কিন্তু এখন একটা সাপোর্ট হয়ে গেল, একটি দুর্বল বন্ধন তৈরি করে। এই বন্ধনের মাধ্যমে মূলত হচ্ছে যে হাইড্রোজেন এর মধ্যে, অর্থাৎ এইচ যে বন্ধন রয়েছে, এইচ যে বন্ধন, কার্বন কার্বন যে বন্ধন, সেই বন্ধন কিন্তু দুর্বল হয়ে যায়। এবং যে এই 600°C তাপমাত্রা, তখন কিন্তু সেই বন্ধনগুলো ভেঙে যায় এবং নতুন বন্ধন বেনজিন এবং হচ্ছে যে মিথেন তৈরি হয়। যখন এরকমের ঘটনা ঘটে যে হচ্ছে ডি অরবিটালের কাছে যখন এই গ্যাসগুলো আসে, তখন তার সাথে হচ্ছে অ্যাটাচড হয়ে যায়, অ্যাটাচড হয়ে গেলে বন্ধন দুর্বল হয়ে যায় এবং বন্ধনটা ভেঙে যায়। এখন সেটি আসলে কিভাবে দেখানো যেতে পারে, সেটি হচ্ছে যে আমরা দেখি হচ্ছে যে কি হয়, টলোইনটা থেকে হচ্ছে একটি, এখানে কিন্তু একটি হচ্ছে যে মিথাইল গ্রুপ, এখানে দুইটি ইলেকট্রন রয়েছে, একটা ইলেকট্রন এখানে চলে আসে আর একটা ইলেকট্রন হচ্ছে এখানে চলে আসে, যার ফলে সেখানে তৈরি হয় মিথাইল একটি রেডিক্যাল আর হচ্ছে বেনজিন রেডিক্যাল। আর এখানে হাইড্রোজেন এইচ হাইড্রোজেন, এটা চলে আসে এখানে, এটা চলে আসে এখানে, এটা থেকেও তৈরি হয় একটা ফ্রি রেডিক্যাল আর একটা ফ্রি রেডিক্যাল। একটা ফ্রি রেডিক্যাল হচ্ছে এটার সাথে যুক্ত হয়, আর এটা ফ্রি রেডিক্যালটার সাথে যুক্ত হয়, এটা হয় বেনজিন, আর এই হাইড্রোজেনটা এর সাথে যুক্ত হয় মিথাইল রেডিক্যালের সাথে যুক্ত হয়ে হয় হচ্ছে মিথেন। তাহলে এইভাবে রিঅ্যাকশনটি কিন্তু ঘটে গেল, এভাবে কিন্তু রিঅ্যাকশনটি ঘটে গেল। এবার আসা যাক যে একটি প্রশ্ন কিন্তু থেকে যায় যে হাইড্রোজেনেশনে এই বিক্রিয়ায় একটি কিন্তু অসুবিধা রয়েছে, সেটি হচ্ছে যে হাইড্রোজেন যেহেতু আমরা ব্যবহার করছি, এখানে কিন্তু এই বেনজিন ডিগ্রির সাথে বা এই উৎপাদিত যে বেনজিন রয়েছে তার সাথে কিন্তু এই হাইড্রোজেনেশন রিঅ্যাকশন ঘটে যাওয়ার কথা রয়েছে, অর্থাৎ হাইড্রোজেনেশন ঘটার একটি প্রবাবিলিটি রয়েছে, সেটা কিন্তু এড়ানো যাচ্ছে না। হাইড্রোজেনেশন রিঅ্যাকশন যদি হয়,
যে বেনজিনটা আমরা পেলাম সেটা কিন্তু আমার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এই প্লাটিনাম ক্যাটালিস্ট এবং অ্যালুমিনার উপস্থিতিতে হচ্ছে সাইক্লোহেক্সেন তৈরি করবে। সাইক্লোহেক্সেন সাইক্লোহেক্সেন তৈরি করবে, অর্থাৎ এখানে কি হাইড্রোজেনেশন, এটাকে বলা হয় হাইড্রোজেনেশন রিঅ্যাকশন, হাইড্রোজেন যুক্ত হাইড্রোজেনেশন। হাইড্রোজেনেশন রিঅ্যাকশন ঘটার কিন্তু একটি পসিবিলিটি রয়েছে, সেটি কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, এবং এটি বেশ শক্তভাবেই বলা যায় যে একটি এই বিক্রিয়াটি কিন্তু ঘটে থাকে, যেহেতু আমরা জানি যে বেনজিন রিংয়ে হচ্ছে হাইড্রোজেন এডিশন রিঅ্যাকশন এরকম ভাবে হয়ে থাকে। কিন্তু এটা যদি হয় তাহলে কিন্তু বেনজিনের যে উৎপাদন, যে আমরা আগের যে রিঅ্যাকশনটি দেখেছি, সেই কিন্তু উৎপাদিত বেনজিন তৈরি হলো, আবার হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে সাইক্লোহেক্সেন। এটি কিন্তু বেনজিন নয়, এই প্রপার্টি আর এর প্রপার্টি কিন্তু আলাদা। এটি কিন্তু বেনজিন নয়, এর কিন্তু মানে বাই সিস্টেম নেই। অতএব তারা দুটো স্বতন্ত্র বৈশিষ্ট্য, দুইটা হচ্ছে যৌগ। তাহলে আমাদের এক্সপেক্টেড প্রোডাক্ট ছিল হচ্ছে বেনজিন, কিন্তু হয়ে গেল সাইক্লোহেক্সেন। তাহলে শিল্প কারখানায় কোটি কোটি টাকা খরচা করে যে বেনজিন তৈরি করার জন্য তারা এত আয়োজন করলো, কিন্তু রিয়াকশন হয়ে গেছে সাইক্লোহেক্সেন তৈরি করা গেল। এটা তৈরি করলো, কিন্তু এটা কিভাবে ঠেকাবে? না ঠেকালে তো হচ্ছে প্রফিটেবল হবে না। যে ইন্ডাস্ট্রি কিন্তু ইন্ডাস্ট্রি করা যাবে না, ইন্ডাস্ট্রি মানে প্রফিটেবল তো হবেই না, ইন্ডাস্ট্রি করা যাবে না। তাহলে আসলে তারপরে হচ্ছে আমরা বাস্তবে দেখি যে আসলে এটা প্রফিটেবল হয়, বেনজিন আসলে পাওয়া যায়, বেনজিন আসলে তৈরি হয়। এটা তৈরি হয় কেন? এটা যে রাসায়নিক বিক্রিয়া রয়েছে বা রাসায়নিক যে এক্সপ্লানেশন রয়েছে, সেটি খুবই চমৎকার একটি এক্সপ্লানেশন রয়েছে। সেটা হচ্ছে আমরা ব্যাখ্যা করতে পারবো হচ্ছে লা শাতেলিয়ার প্রিন্সিপালের মাধ্যমে, কিন্তু সেটি ব্যাখ্যা করতে পারবো। লা শাতেলিয়ার প্রিন্সিপালের সাথে যাদের পরিচয় রয়েছে তারা কিন্তু এটি সহজেই বুঝতে পারবে যে এই হাইড্রোজেনেশন কিন্তু একটি লা শাতেলিয়ার প্রিন্সিপাল অনুসারে যে হাইড্রোজেনেশন, এই যে হাইড্রোজেনেশনটা হয় এটি কিন্তু হচ্ছে একটি হচ্ছে যে এক্সোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক রিঅ্যাকশন এটা হচ্ছে যে বেনজিনের সাথে হাইড্রোজেনের যে হাইড্রোজেনেশন রিঅ্যাকশন বা হাইড্রোজেন যুক্তকরণ যে বিক্রিয়া, সেটি কিন্তু এক্সোথার্মিক রিঅ্যাকশন, এবং এটা বলা যায় যে হাইলি এক্সোথার্মিক রিঅ্যাকশন। -202 কিলোজুল পার মোল কিন্তু এনার্জির পরিবর্তন হয়, এনার্জি উৎপাদিত হয়। এখন এক্সোথার্মিক হওয়ার কারণে সে কি করবে? এক্সোথার্মিক হওয়ার কারণে লা শাতেলিয়া নীতি কি বলে? লা শাতেলিয়া লা শাতেলিয়া নীতি কি বলে? লা শাতেলিয়া নীতি বলে যে কোনো তাপোৎপাদী বিক্রিয়ায় বা এক্সোথার্মিক বিক্রিয়ায় যদি তাপমাত্রা বাড়ানো হয়, তাহলে বিক্রিয়াটি তার সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন করা হবে যাতে যে মোট হচ্ছে প্রশমিত ফলাফল, যে উৎপাদিত যে প্রশমিত মানে সাম্যের অবস্থান এমনভাবে সরে যাবে যাতে হচ্ছে যে বিক্রিয়ার উৎপাদ ঠিক থাকে। অর্থাৎ লা শাতেলিয়া নীতি অনুসারে দেখা যাবে যে যে প্রভাব যে যে অতিরিক্ত কোনো তাপমাত্রা বা যে অতিরিক্ত যে প্রভাব ক্রিয়া পরিবর্তনের যে ফলাফল, সেটি কিন্তু প্রশমিত হয়ে যাবে। অর্থাৎ লা শাতেলিয়ার যে সূত্র অনুসারে এটা কিন্তু হচ্ছে একটি তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ এক্সোথার্মিক রিঅ্যাকশন। এবং এই এক্সোথার্মিক রিঅ্যাকশনে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়াটি আমরা ঘটাই হচ্ছে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এটি আবার ভেঙে এটি আবার সাইক্লোহেক্সেন আবার ভেঙে বেনজিন তৈরি হবে। অর্থাৎ লা শাতেলি সূত্র অনুসারে
যদি কোনো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু এই তাপমাত্রার ফলাফলকে প্রশমিত করার জন্য বিক্রিয়ার সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে আসবে, অর্থাৎ হচ্ছে সাইক্লোহেক্সেন থেকে আবার বেনজিন তৈরি হবে, অর্থাৎ আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম, আমাদের এক্সপেক্টেড যে প্রোডাক্টটি ছিল সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে, এর কারণ হচ্ছে 600 ডিগ্রি অতি উচ্চ তাপমাত্রায় ব্যবহার করার কারণে কিন্তু এই আমরা বেনজিনটা পাচ্ছি। কিন্তু যদি অল্প তাপমাত্রায় হলে, যদি তাপমাত্রা হচ্ছে 100 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতো, তাহলে কিন্তু হচ্ছে বেনজিন থেকে যেত, মানে সাইক্লোহেক্সেনটা থেকে যেত, বেনজিন উৎপাদন, বেনজিন লস হতো, অর্থাৎ প্রোডাকশন কিন্তু কমে যেত এবং সেটা কিন্তু প্রফিটেবল ইন্ডাস্ট্রির জন্য কিন্তু প্রফিটেবল হতো না। এই হচ্ছে যে এটা একটি ব্যাখ্যা, যে লাশাদের রীতি অনুসারে আমরা দেখতে পাই যে আসলে বেনজিন এখানে প্রফিটেবলি যে আর কমার্শিয়ালি ইন্ডাস্ট্রিতে বেনজিন উৎপাদন করা সম্ভব। এর কারণ হচ্ছে লাশাদের রীতি অনুসারে আমরা যখন এই 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করি, তখন হচ্ছে এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন হওয়ার কারণে এই তাপমাত্রাকে হচ্ছে এটা ভেঙে অর্থাৎ ডিহাইড্রোজেনেশন হয়ে কিন্তু আমার বেনজিন তৈরি করে, যেটা আমরা যেটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড প্রোডাকশনে কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হয়, কিন্তু হচ্ছে এই উচ্চ তাপমাত্রার কারণে কিন্তু কিছু হয়, কিন্তু হচ্ছে উচ্চ তাপমাত্রার কারণে এটা থেকে এটা ভেঙে আবার হচ্ছে এটা বা ডিহাইড্রোজেনেশন, ওটা হচ্ছে যে ডিহাইড্রোজেনেশন, এটা হচ্ছে এখান থেকে মানে বাম থেকে ডান দিকে হচ্ছে হাইড্রোজেনেশন, আর ডান থেকে বাম দিকে এটা হচ্ছে ডিহাইড্রোজেনেশন বা হাইড্রোজেন চলে যায়, অপসারিত হয়ে কিন্তু বেনজিন তৈরি হয় না, ডিহাইড্রোজেনেশন। এই ডিহাইড্রেশন ঘটে থাকে অতি উচ্চ তাপমাত্রায়, যার ফলে কিন্তু বেনজিন, আমাদের যে এক্সপেক্টেড প্রোডাক্ট, যে মানে মূল যে বিক্রিয়ায় আমরা বেনজিন তৈরি হয়েছিল সেই বেনজিনই কিন্তু আমরা আলটিমেটলি পেয়ে যাই। যার ফলে এটা শিল্প কারখানায় বা কমার্শিয়ালি কিন্তু এটা শিল্প কারখানায় বেনজিনকে আমরা লাভজনকভাবে উৎপাদন করতে পারি। এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটি একটু লং হয়ে গেল, তারপরেও চেষ্টা করছি সবগুলো ব্যাখ্যা বিশ্লেষণ একসাথে দেওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।